পীরে কামিল, উমেরা আহমেদ, অনুবাদ রুস্মিতা বিনতে মেহেরি। আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে বল পয়েন্ট দুটোর মাঝে রেখে ভাবনায় হারিয়ে গেল মামা। কিছুক্ষণ পর লম্বা একটা শ্বাস নিয়ে খানিক অপ্রস্তুত ভঙ্গিতে হেসে বলল, খুব কঠিন এই প্রশ্নের উত্তর দাও। কঠিন কেন হতে যাবে? জাবেরিয়া জিজ্ঞেস করল। কারণ হচ্ছে আমার জীবনে অজস্র ইচ্ছে এবং প্রতিটা ইচ্ছেই আমার জন্য গুরুত্বপূর্ণ। ইমামা মাথা নেড়ে নেড়ে বলল। ওরা অডিটোরিয়ামের পেছনে দেওয়ালে হেলান দিয়ে বসে ছিল। FSC ক্লাসে আজ ওদের অষ্টম দিন। এখন ফ্রি পিরিয়ড চলায় অডিটোরিয়ামের পেছনে এসে বসেছে। ঠিক তখন লবণ মেশানো বাদাম খেতে খেতে জাবেরিয়া প্রশ্ন তুলে, তোমার জীবনে সবচেয়ে বড় ইচ্ছে কী মামা? এমন প্রশ্নে কিছুটা অবাক হয়ে বান্ধবীর দিকে তাকিয়ে থেকে এর উত্তরের ভাবনায় হারিয়ে যায় মামা। আগে তুমি বলো, তোমার জীবনে সবচেয়ে বড় ইচ্ছে কী? এবার ও পাল্টা প্রশ্ন করলো। প্রশ্নটা যেহেতু আমি আগে করেছি সেহেতু তোমার আগে উত্তর দেওয়া উচিত। জাবেরিয়া ওর দিকে গাড় গুড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। ইমামা হার মেনে নিল সঙ্গে সঙ্গে। আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে, বিড়বিড় করেও একটা ইচ্ছে হচ্ছে আমার জীবন যাতে ভীষণ লম্বা হয়। কেন? জাবেরিয়া হেসে জিজ্ঞেস করে। মাত্র 50-60 বছরের জীবন আমার কাছে খুব ছোট মনে হয়। মানুষকে অন্তত 100 বছর বাঁচতে দেওয়া উচিত পৃথিবীতে। আর আমি তো এত কি করতে চাই যে যদি তাড়াতাড়ি মরে যাই আমার জীবনে সব ইচ্ছে অপূর্ণ রয়ে যাবে। বাদামের একটি দানা মুখে দিয়ে বলল ইমামা। আচ্ছা আর কি? জাবেরিয়া আবার জিজ্ঞেস করে। আর হচ্ছে আমি আমার দেশে সবচেয়ে বড় ডাক্তার হতে চাই, সেরা আই স্পেশালিস্ট। যখন পাকিস্তানের আই সার্জারির ইতিহাস লেখা হবে তখন যাতে আমার নাম টপ অফ দ্য লিস্ট হয়। ইমামা হেসে আকাশের দিকে তাকালো। যদি কখনো এমন হয় যে তুমি ডাক্তার হতে পারলে না, তখন জাবেরিয়া বলল, কারণ সর্বোপরি এটা মেরিট ও ভাগ্যের উপর নির্ভর করে। আমাদের ইচ্ছের ক্ষমতা নেই এখানে। সম্ভবই না। আমি এত চেষ্টা করেছি যে মেরিট লিস্টে আমার নাম থাকবে। তাছাড়া আমাদের পারিবারিক আর্থিক অবস্থা যেমন, তাতে এখানে কোনো মেডিকেল কলেজে চান্স না পেলে বাবা মা আমাকে বাহিরে পাঠিয়ে দেবে। তারপরও যদি কখনো এমন হয় যে তুমি ডাক্তার হতে পারলে না, তখন কি করবে? হতেই পারে না। এটা আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে। এই প্রফেশনের জন্য আমি সব ছাড়তে পারি। এটা আমার স্বপ্ন। মানুষ কিভাবে তার স্বপ্ন ছেড়ে দিতে পারে? ইম্পসিবল। ইমামা অবিশ্বাস ভঙ্গিতে মাথা নেড়ে হাতের তালুতে থাকা আরেকটি বাদামের দানা মুখে তুলে নেয়। জীবনে অসম্ভব বলতে কিছু নেই। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যাওয়ার সম্ভব। ধরো তুমি ডাক্তার হতে পারলে না, তখন কি করবে? মানে কিভাবে রিয়েক্ট করবে? ইমামা ভাবে। প্রথমত আমি অনেক কাঁদবো, অনেক বেশি, অনেক দিন যাবৎ, তারপর মরে যাব। জাবেরিয়া অট্ট হাসিতে ফেটে পড়ল। কিছুক্ষণ আগেই বললে লম্বা জীবন চাই, এখন বলছো বেঁচে থেকে করবোটা কি? আমার সব প্ল্যানই মেডিকেলে নিজের ক্যারিয়ারকে ঘিরে। এটা জীবন থেকে হারিয়ে গেলে বাকি থাকবে কি? এর মানে তোমার একটা বড় ইচ্ছে আর একটা বড় ইচ্ছেকে শেষ করে দেবে? হ্যাঁ, এটা ধরে নিতে পারো। মানে দাঁড়া, তোমার সবচেয়ে বড় ইচ্ছে হচ্ছে ডাক্তার হওয়া, লম্বা জীবন পাওয়া নয়, তাই না? বলা যেতে পারে। আচ্ছা বলো, ডাক্তার হতে না পারলে মরবে কীভাবে? আত্মহত্যা করবে নাকি স্বাভাবিক মৃত্যু? জাবেরিয়া বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো। স্বাভাবিক মৃত্যুই। আত্মহত্যা তো অসম্ভব। ইমামা ভাবলেশীন ভঙ্গিতে উত্তর দেয়। যদি স্বাভাবিক মৃত্যু না আসে তাহলে? মানে কি? আমি বলতে চাইছি তোমার ইচ্ছে অনুযায়ী স্বাভাবিক মৃত্যু যদি তাড়াতাড়ি না আসে, তাহলে কি ডাক্তার না হতে পেরে লম্বা জীবন কাটাবে তুমি? না, আমি জানি ডাক্তার হতে না পারলে খুব তাড়াতাড়ি মরে যাব। এত কষ্ট পাবো যে আমার পক্ষে বাঁচা সম্ভব হবে না। ইমামা দৃঢ় বিশ্বাসের সাথে বলল। তুমি যে পরিমাণ হাসি খুশি মানুষ, তাতে আমার বিশ্বাস হয় না তুমি কখনো এত দুঃখী হতে পারো যে কাঁদতে কাঁদতে মরেই যাবে। তাও শুধু ডাক্তার হতে পারোনি বলে। সাউন্ড ফানি। জাবেরিয়া ইয়ার্কি সুরে বলল। তুমি এখন আমার কথা ছাড়ো, নিজের কথা বলো। তোমার জীবনে সবচেয়ে বড় ইচ্ছে কি? ইমামা প্রসঙ্গ পাল্টে বলল। আরে তাকুক। থাকবে কেন? বলো আমাকে। তোমার খারাপ লাগবে। জাবেরিয়া সংকোচ নিয়ে বলল। ইমামা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার কেন খারাপ লাগবে? জাবেরিয়া চুপ রইল। এমন কি বিষয় যা আমার খারাপ লাগবে? ইমামা আবার জিজ্ঞেস করে। খারাপ লাগবে তোমার? জাবেরিয়া আবার মৃদু আওয়াজে বলল। তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছের সাথে আমার কি সম্পর্ক যে তা শুনলে খারাপ লাগতে পারে? ইমামা ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করে। কোনোভাবে তোমার ইচ্ছে এটা না তো যে আমি যেন ডাক্তার হতে না পারি? হঠাৎ কিছুক্ষণ আগের কথা মনে পড়ে ওর। জাবেরিয়া হাসে। আরে না, জীবন শুধু একজন ডাক্তার হওয়ার মাঝে সীমাবদ্ধ নয়। জীবনে এর চেয়ে বহুগুণ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কিছুটা দার্শনিক ভঙ্গিতে বলল। দাদায় ফেলা বন্ধ করে বলো আমাকে, তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে কি? ইমামা বলল,
কথা দিচ্ছি আমার খারাপ লাগবে না। নিজের হাত জাবেরিয়ার দিকে বাড়িয়ে দেও। কথা দেওয়ার পরও আমার ইচ্ছে শুনে তুমি রেগে যাবে। এর চেয়ে ভালো হয় যদি আমরা অন্য কিছু নিয়ে কথা বলি, জাবেরিয়া বলল। আচ্ছা, আন্দাজ করতে দাও, তোমার এই ইচ্ছের সঙ্গে আমার জীবনের গুরুত্বপূর্ণ কিছু সম্পর্কিত, রাইট? মামা বেবে বেবে বলে। জাবেরিয়া মাথা নেড়ে সায় জানায় বান্ধবীর কথা। এখন প্রশ্ন আসে, আমার জীবনে এমন কি গুরুত্বপূর্ণ রয়েছে যে? কথার মাঝে থেমে যাই মামা। যতক্ষণ পর্যন্ত তোমার ইচ্ছের ধরন না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত কিছু আন্দাজ করে ঠিকমতো তা বের করতে পারবো না। বলো না জাবেরিয়া, প্লিজ। আমার ভেতর এখন অস্থির হয়ে উঠছে, অনুরোধ করলো। জাবেরিয়া কিছুক্ষণ ভাবে। মামা ততক্ষণ মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরবতার পর জাবেরিয়া মাথা তুলে তাকায়। প্রফেশনের বাইরে এই মুহূর্তে আমার জীবনে শুধু একটা বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে। তুমি যদি সেই প্রসঙ্গেও কিছু বলতে চাও বলতে পারো, খারাপ লাগবে না আমার। মামা হুট করে গম্ভীর হয়ে বলল। জাবেরিয়া অবাক দৃষ্টিতে তাকায়। মামা আঙ্গুলে তাকায় একটা আংটির দিকে তাকিয়ে আছে। হালকা হাসে জাবেরিয়া। আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে এই যে তুমি। নিজের ইচ্ছার কথা বলল। মামার চেহারা বিবর্ণ হয়ে গেল তা শুনে। ও অবাক হয়েছে নাকি ধাক্কা খেয়েছে জাবেরিয়া ঠিক আন্দাজ করতে পারল না, কিন্তু চেহারার অভিব্যক্তি বলে দিচ্ছে জাবেরিয়ার মুখ থেকে বের হওয়া ওর কথার অনুমানের চেয়েও বেশি প্রভাব ফেলেছে ইমামার উপর। আমি বলেছিলাম তোমার খারাপ লাগবে। জাবেরিয়া সাফাই দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ইমামা কিছু না বলে কেবল জাবেরিয়ার দিকে তাকিয়ে রইল। মুইজ বেতার চোটে 2 হাত দিয়ে পেট চেপে ধরে গলা ছেড়ে চিৎকার করছে। ওর সামনে দাঁড়িয়ে থাকা 12 বছরের ছেলেটি সেরা টি শার্টের হাতায় নাক থেকে গড়িয়ে পড়া রক্ত মুছে হাতে থাকা টেনিস র্যাকেটটা দিয়ে আবারও পুরো শক্তি লাগিয়ে মুইজের পায়ে মারে। মুইজের গলা দিয়ে এবার গগন বিদারী চিৎকার বেরিয়ে এলো। এবারও ব্যথায় পুরো সোজা হয়ে যায়। চোখ বড় বড় করে অবিশ্বাস ভঙ্গিতে নিজের চেয়ে 2 বছরের ছোট ভাইটার দিকে তাকাল, যে কোনো রকম বয় আর জড়তাহীন ওকে সেই র্যাকেটটা দিয়ে মারছে যা কিছুক্ষণ আগেও ছোট ভাইকে মারতে এনেছিল। এই সপ্তাহে ওদের মাঝে হওয়া এটা 3য় ঝগড়া। প্রতিবারই ঝগড়া শুরু করেছিল ওর ছোট ভাই। ছোট ভাইয়ের সঙ্গে ওর সম্পর্ক কখনো ভালো ছিল না। ছোটবেলা থেকে হওয়া ওদের এই ঝগড়া কিছুদিন আগ পর্যন্ত শুধু মৌখিক কথাবার্তা এবং হুমকিতে সীমাবদ্ধ থাকলেও ইদানিং হাতাহাতিতে নেমে এসেছে ওরা। আজকেও একই ঘটনা ঘটল। 2 ভাই একসাথে স্কুল থেকে ফিরেছে ওরা। গাড়ির থেকে বেরিয়ে ছোট ভাই খুব তেজের সাথে ডিকি থেকে নিজের ব্যাগ টানছিল যখন মুইজ ওর ব্যাগ বের করছিল। ব্যাগ বের করার সময় ছোট ভাই ইচ্ছে করে ওর হাতে জুড়ে ঘষা দেয়, যার দরুন মুইজ ব্যথায় খেকিয়ে উঠল। তুমি অন্ধ হয়ে গেছো নাকি? ছোট ভাই নিঃশব্দে ব্যাগ তুলে শান্ত ভঙ্গিতে ভেতরে যাচ্ছিল। মুইজের চিৎকার শুনে একবার ঘুরে তাকিয়ে যথারীতি লাউঞ্জের দরজার খুলে ভেতরে পা বাড়ায়ও, যা দেখে মুইজের দেহ মনে আগুন জ্বলে ওঠে। মুইজও পেছন পেছন জোর কদমে ভেতরে আসে। তুমি আমার সঙ্গে আবার এই ধরনের কিছু করলে আমি তোমার হাত ভেঙে দেব। ছোট ভাইয়ের কাছে এসে গর্জে উঠল। ছেলেটি কাঁধ থেকে ব্যাগ নামিয়ে 2 হাত কোমরে রেখে বলল, আমি এমনই করব। তুমি কি করবে? হাত ভাঙবে? সেই সাহস আছে তোমার? সাহস আছে কি না এটা তো আমি তোমাকে তখন বোঝাবো যখন তুমি একই আচরণ আমার সঙ্গে আবার করবে, বলে মুইজ নিজের রুমের দিকে পা বাড়ায়। কিন্তু ছোট ভাই পেছন থেকে ব্যাগ টেনে মুইজকে থামাতে বাধ্য করে। না, তুমি এখনই বোঝাও আমাকে। মুইজের ব্যাগ তুলে দূরে ছুঁড়ে মারে ছেলেটি। মুইজের চেহারা রাগে লাল হয়ে উঠল। নিচে পড়ে থাকা ছোট ভাইয়ের ব্যাগ তুলে ও নিজে অন্যদিকে ছুঁড়ে মারে। ছোট ভাই এক মুহূর্ত দেরি না করে মুইজের পায়ে লাথি দেয়। জবাবে ও অপুরো শক্তি দিয়ে ছোট ভাইয়ের মুখে ঘুষি মারে, যা গিয়ে ছেলেটির নাকে লাগলো। পরক্ষণে নাক থেকে গোল গোল করে রক্ত পড়তে শুরু করে, কিন্তু এত ভয়াবহ আক্রমণের পরও গলা দিয়ে কোনো শব্দ বের হয়নি ছেলেটির। টেনে গলা চেপে ধরার চেষ্টা করলো। জবাবে মুইজ ও ছোট ভাইয়ের শার্টের কলার ধরে টান দিল। ছেলেটির কানে নিজের শার্ট ছেড়ে যাওয়ার শব্দ আসে। সুযোগে পুরো শক্তি দিয়ে পেটে ঘুষি মেরে ছোট ভাইয়ের হাত থেকে মুইজ ওর গলা ধরে রাখা টাই ছুটিয়ে নেয়। দাঁড়াও, এখন আমি তোমাকে হাত ভেঙে দেখাচ্ছি। বক বক করে লাউঞ্জের এক কোনায় পড়ে থাকা একটা র্যাকেট নিয়ে আসিও। সেটা দিয়ে ছোট ভাইকে মারার চেষ্টা করলে পরক্ষণে র্যাকেটটা ছোট ভাইয়ের হাতে চলে যায়। ছেলেটা এত দ্রুত হাত ঘুরিয়ে র্যাকেটটা নিয়ে মুইজের পেটে মারল যে ও নিজেকে সামলানোর বা বাঁচানোর সুযোগ পায়নি। আর এখন তো একে একে ওর কোমরে পায়ে সেই র্যাকেট দিয়ে মারছে ছোট ভাই। কোলাহল শুনে ভেতর থেকে ওদের বড় ভাই রেগে লাউঞ্জে বেরিয়ে আসে। কী সমস্যা তোমাদের? বাড়িতে এসেই হাঙ্গামা শুরু করে দাও।
বড় ভাইকে দেখা ছেলেটি মারা বন্ধ করে হাত থেকে র্যাকেটটা নিচে নামিয়ে ফেললো। আর তুমি লজ্জা করে না তোমার বড় ভাইকে মারতে? চোখ ছেলেটির হাতের র্যাকেটের দিকে। না, করে না। ভীষণ গোয়ার তুমি সঙ্গে উত্তর দেয় ছেলেটা। হাতে থাকা র্যাকেটটা এক পাশে ছুঁড়ে খুব নিশ্চিন্ত ভঙ্গিতে দূরে পড়ে থাকা নিজের স্কুল ব্যাগ তুলে ভেতরের দিকে পা বাড়ায়। সিঁড়ি বেয়ে উঠতে থাকা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে মুহিত জুড়ে বলল, তোমাকে এর ফল বুক করতে হবে। বেতায় এখনো পা গসছিল। শিওর, হোয়াই নট? এক অদ্ভুত হাসি হেসে ছেলেটি শেষ সিঁড়িতে থেমে বলল, একটা কাজ করা উচিত। পরের বার ব্যাট নিয়ে এসো। টেনিস র্যাকেটটা দিয়ে মেরে তেমন মজা পাইনি। তোমার একটা হাড়ও ভাঙল না। মুহিত জলে বলে উঠল, নিজের নাক সামলাও তুমি, ওটা নিশ্চয়ই ভেঙেছে। ছেলেটি চলে যায়। মুহিত জ্বলন্ত চোখে সিঁড়ির সেই অংশের দিকে তাকিয়ে থাকে যেখানে কিছুক্ষণ আগে ওর ছোট ভাই দাঁড়িয়েছিল। দ্বিতীয় সারির প্রথম চেয়ারে জানালার পাশে বসে থাকা ছেলেটিকে মিসেস সামান্তা রিচার্জ এই নিয়ে চতুর্থবার লক্ষ্য করলেন। ছেলেটি তখনও খুব উদাসীন ভঙ্গিতে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মাঝে মধ্যে ও চোখ ফিরিয়ে এক নজর মিসেস সামান্তাকে দেখে আবার একইভাবে বাইরের দিকে তাকিয়ে রয়। ইসলামাবাদে একটি আন্তর্জাতিক স্কুলে মিসেস সামান্তা আজ প্রথম দিন এই ক্লাসে বায়োলজি পড়াতে এসেছেন। তিনি একজন ডিপ্লোম্যাটের স্ত্রী। কিছুদিন হলো স্বামীর সঙ্গে ইসলামাবাদ এসেছেন। টিচিং তার প্রফেশন। যেসব দেশে তার স্বামীর পোস্টিং হয় সেখানকার দুবাতাসের সাথে সংযুক্ত স্কুলগুলোয় পড়ান তিনি। এর আগে বায়োলজি পড়ানো শিক্ষিকা মিসেস মেরিনের স্কিম অফ ওয়ার্ক অব্যাহত রেখে ক্লাসের সাথে প্রাথমিক পরিচয় শেষ করে তিনি রাইটিং বোর্ডে হৃৎপিণ্ডর কাজ ও সঞ্চালন ব্যবস্থার ডায়াগ্রাম এঁকে তা বোঝাতে শুরু করেন। ডায়াগ্রাম ব্যাখ্যা করার প্রথমে খেয়াল করলেন ছেলেটি বাইরে তাকিয়ে আছে। পুরনো টেকনিক অবলম্বন করে তিনি ওর চোখের দিকে স্থির করে পড়ানো বন্ধ করে দিলেন। ক্লাস জুড়ে নিস্তব্ধতা নেমে আসে, যা টের পেয়ে ছেলেটি মাথা ঘুরিয়ে ভেতরে তাকায়। মিসেস সামান্তার সাথে ওর চোকাচুকি হয়। একটু হেসে তিনি আবার লেকচার শুরু করেন। পড়ানোর ফাঁকেও কিছুক্ষণ যাবৎ ছেলেটির উপর চোখ রাখলেন তিনি। ও এখন সামনে থাকা নোটবুকে কিছু লেখায় ব্যস্ত। মিসেস সামান্তা ছেলেটির উপর থেকে চোখ সরিয়ে পুরো ক্লাসে মনোযোগ দিলেন। ভাবলেন যথেষ্ট বিব্রত হয়েছে ছেলেটি, আর বাইরে তাকাবে না। কিন্তু মাত্র 2 মিনিট যেতেই আবার ওকে জানালার বাইরে তাকানোয় মনোযোগী পান। পড়ানো থামিয়ে দেন তিনি। ছেলেটি অনিচ্ছা সত্ত্বেও গাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। এবার মিসেস সামান্তা না হেসে গম্ভীর দৃষ্টিতে তাকালেন। কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর আবার রাইটিং বোর্ড থেকে চোখ সরিয়ে দেখলেন ছেলেটি একইভাবে জানালার বাইরে তাকানো। না চাইতেও তার চেহারা কিছুটা রাগ ফুটে উঠল। বিরক্ত হয়ে চুপ হয়ে যান তিনি। তার চুপ হয়ে যাওয়া টের পেয়ে ছেলেটি জানালা থেকে চোখ সরিয়ে ভেতরে তাকায়। ওর কপালে এবার খানিক বিরক্তির বাজ। এক নজর আর চোখে মিসেস সামান্তার দিকে তাকিয়ে নিজস্ব গতিতে আবার বাইরের দিকে তাকায়ও। ছেলেটির আচরণ এত অসম্মানজনক ছিল যে তার চেহারা লাল হয়ে ওঠে। সালার, কি দেখছো তুমি? কড়া গলায় জিজ্ঞেস করলেন। নাথিং, এক শব্দের উত্তর। ছেলেটি তীক্ষ্ণ চোখে তাকানো। তুমি জানো আমি কি পড়াচ্ছি? মিসেস সামান্তা জিজ্ঞেস করলেন। হুপসো, ভীষণ রূঢ় ভঙ্গিতে বলল। মিসেস সামান্তা হাতে থাকা মার্কারের ক্যাপ বন্ধ করে টেবিলে ছুঁড়ে মারলেন। যদি তাই হয় এখানে এসে ডায়াগ্রাম এঁকে লেবেল করো। স্পঞ্জ দিয়ে রাইটিং বোর্ড মুছতে মুছতে বললেন তিনি। ছেলেটির মুখ দেখে ভেতরকার মনোভাব বোঝা যাচ্ছিল না। মিসেস সামান্তা ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করতে দেখেন। ছেলেটি শীতল চোখে তার দিকে তাকানো। যখন তিনি রাইটিং বোর্ডে থাকা শেষ অংশটি মুছে ফেললেন ও এক জটকা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে গিয়ে টেবিলের উপর থাকা মার্কার তুলে বিদ্যুৎ গতিতে ডায়াগ্রাম আঁকতে শুরু করে। পুরো 2 মিনিট 57 সেকেন্ড পর ক্যাপ বন্ধ করে ছেলেটি মার্কারটা ঠিক সেভাবে টেবিলের উপর ছুড়ল যেমনটা মিসেস সামান্তা করেছিলেন এবং তার দিকে না তাকিয়ে নিজের চেয়ারে এসে বসল। মিসেস রিচার্ডস ওর মার্কার ছুড়া বা নিজের চেয়ারে চলে যাওয়া কিছুই দেখলেন না। তিনি শুধু অবিশ্বাস চোখে রাইটিং বোর্ডের 3 মিনিটের কম সময়ে আঁকা সেই লেভেলের ডায়াগ্রামটি দেখলেন, যা আঁকতে তার 10 মিনিট লেগেছিল। অথচ এটা তার ডায়াগ্রামের তুলনায় বেশি ভালো। কোথাও ছোট্ট কোনো ভুল খুঁজে বের করতে পারলেন না তিনি। খানিক বিব্রত হয়ে গাড় ফিরিয়ে ছেলেটির দিকে তাকালেন তিনি। ঠিক আবারও জানালা দিয়ে বাইরে তাকিয়ে আসেও। ওয়াসিম এই নিয়ে 3 বার দরজার নক করে। এবার ভেতর থেকে ইমামার গলা শোনা গেল। কে? ইমামা, আমি, দরজা খুলো। ওয়াসিম দরজা থেকে হাত সরিয়ে নেয়। ভেতরের নীরবতা নেমে আসে। কিছুক্ষণ পর দরজার লক খোলার শব্দ হয়। ওয়াসিম হ্যান্ডেল ঘুরিয়ে দরজা খুলে ইমামা ভাইয়ের দিকে পিঠ করে বিছনার দিকে আগায়। এই সময় আমার কাছে কি তোমার? এত তাড়াতাড়ি দরজা বন্ধ করলে? মাত্র 10টা বাজে। ওয়াসিম রুমে ঢুকতে ঢুকতে বলল। ঘুম পাচ্ছিল আমার, এজন্য। ইমামা বিছনায় বসল। বোনের চেহারা দেখে আতকে উঠে ওয়াসিম। তুমি কাঁদছিলে? মুখ থেকে বেরিয়ে এলো এই প্রশ্ন। ইমামার চোখ লাল হয়ে ফুলে উঠেছে।
ভাইয়ের কাছ থেকে এটা লুকানোর চেষ্টা করছিল। কাঁদিনি, একটু মাথা ব্যথা করছে, হাসার চেষ্টা করেও। ওয়াসিম পাশে বসে বোনের হাত ধরে টেম্পারেচার চেক করে, দেখি জ্বর আসেনি তো আবার। একটু পর হাত ছেড়ে দিয়ে বলল, না জ্বর আসেনি, ট্যাবলেট নিয়ে দেখতে নিয়েছি, আচ্ছা ঘুমাও তাহলে। আমি কথা বলতে এসেছিলাম, কিন্তু এই অবস্থায় কি বলবো। ওয়াসিম সামনে পা বাড়ায়, বাইকে আটকানোর চেষ্টা করলো না ইমামা, বরং পেছনে পেছনে গিয়ে ওয়াসিম বের হতে দরজা লক করে নেয়। আবার বিছনায় এসে উপর হয়ে শুয়ে বালিশে মুখ লুকিয়ে হেঁচকি তুলে কাঁদতে থাকে। 13 বছরের ছেলেটি এখন টিভিতে মিউজিক শো দেখায় মগ্ন। তাইবা সিকান্দার ভেতরে উকি দিয়ে অবিশ্বাস চোখে ছেলেকে দেখে কিছুটা রাগ নিয়ে ভেতরে এলেন। এখানে কি হচ্ছে? ভেতরে এসে জিজ্ঞেস করলেন তিনি। টিভি দেখছি। ছেলেটা চোখ টিভি থেকে সরায়নি। টিভি দেখছো? ফর গড শেক, কোনো চিন্তা আছে তোমার যে পরীক্ষা চলছে? ছেলের সামনে এসে বললেন তিনি। সো হোয়াট? ছেলেটা বিরক্ত হয়ে বলল, সো হোয়াট? এখন রুমে বইয়ের মাঝে থাকার কথা তোমার, এই বেহুদা টিভি শো এর সামনে না। তিনি দমকে উঠলেন। আমার যতটুকু পড়ার আমি তা পড়েছি, আপনি এখন সামনে থেকে শুনুন। ছেলেটির কণ্ঠে বিরক্তি। তারপরও উঠে ভেতরে গিয়ে পড়তে বসো। তিনি টিভির সামনে থেকে নড়লেন না একটু। না, আমি এখান থেকে উঠবো না, গিয়ে পড়তে বসবো। আমার স্টাডি এক্সাম, আমার মাথা ব্যথা, আপনার না। পড়াশোনা নিয়ে তোমার এতই মাথা ব্যথা থাকতো তাহলে এখন তুমি এখানে বসে থাকতে। স্টেপ এসাইড। ছেলেটি মায়ের কথা অগ্রাহ্য করে অভদ্রভাবে হাতের ইশারা সরতে বলে, তোমার বাবা এলে তার সাথে কথা বলবো আমি। তিনি হুমকি দেওয়ার চেষ্টা করলেন। এখনই কথা বলুন, কি হবে? পাপা কি করবে? যখন বলছি যতটুকু প্রস্তুতি নেওয়ার আমি তা নিয়েছি, তাহলে আপনার সমস্যা কোথায়? এটা তোমার বার্ষিক পরীক্ষা, মাথায় রাখা উচিত। তিনি হঠাৎ গলার সুর নরম করে বললেন, আমি কোনো 2-4 বছরের বাচ্চা নই যে আমার আগে পিছিয়ে দৌড়াতে হবে আপনাকে। নিজের বিষয়ে আপনার চেয়ে ভালো বুঝি আমি, তাই এসব থার্ড ক্লাস টাইপের কথা আমার সাথে বলবেন না। এক্সাম চলছে, স্টাডিতে মন দাও। এখন তোমার রুমে থাকা উচিত। দাঁড়াও, আমি তোমার বাবার সাথে কথা বলবো আজকে। হোয়াট রাবিশ! ছেলেটি সোফা থেকে উঠে দাঁড়িয়ে হাতে থাকা রিমোটটা সামনে দেওয়ালে ছুটে মেরে সশব্দে পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। তাইবা সিকান্দার কিছুটা অসহায় বোধ, কিছুটা আতঙ্ক নিয়ে রুম থেকে ছেলের চলে যাওয়া দেখেন।